চাচতো বোন আমার রোমান্টিক বউ। ষষ্ঠম পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গাড়িটা এসে একটা পার্কে থামলো। আমাকে নামতে বলে রিয়ান ভাইয়া গাড়ি থেকে নেমে গেল। আমি আর ভাইয়া নদীর কিনারায় পাশাপাশি বসে আছি। বাতাসে নদীর মিষ্টি গন্ধ, আর চারপাশে নিস্তব্ধ প্রকৃতি। হঠাৎ কোথা থেকে এক মেয়ের কণ্ঠ শোনা গেল। হাই রিয়ান। আমি আর ভাইয়া একসঙ্গে পিছনে তাকালাম। ভাইয়া মেয়েটিকে দেখে হেসে বলল, ও হাই তিথি, এসো বসো। মেয়েটি বসতেই কথোপকথন শুরু হলো। তো রিয়ান, কেমন আছো? এই তো ভালো। তুমি? ভালো। মেয়েটি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তো রিয়ান, ওই পিচ্চি মেয়েটা কে? ভাইয়া আমার দিকে ইশারা করে বলল, ও হলো আমার চাচাতো বোন রিনি। আর রিনি, ও হলো তিথি, আম্মুর বান্ধবীর মেয়ে। কথাটা বলার পর কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ভাইয়া বলল, আম্মু তিথির সাথে আমার বিয়ে ঠিক করেছে, সামনের মাসের 15 তারিখে। কথাটা শুনে মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। মনে হলো যেন কোনো বাজ পড়ল মাথার ওপর। এমন কথা ভাইয়া বলবে, তা কল্পনাতেও আসেনি। বুকের ভেতর এক অজানা যন্ত্রণা যেন দম বন্ধ করে দিচ্ছিল। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু আমার চোখগুলো আমাকে ধোঁকা দিল। কখন যে সেই যন্ত্রণা অশ্রু হয়ে গাল বেয়ে ঝরতে শুরু করলো, আমি নিজেই বুঝতে পারলাম না। কি রে, তোর আবার কি হলো? কান্না করছিস কেন? আমি দ্রুত চোখ মুছে হেসে বললাম, কই, কিছু না ভাইয়া, ওই তো চোখে মনে হয় কিছু পড়েছে। কথা শেষ করতে করতেই আমার গলার স্বর কেঁপে উঠল। চোখের পানি লুকানোর জন্য তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলাম। মুখে এক টুকরো হাসি টেনে বললাম, আচ্ছা ভাইয়া, তোমরা কথা বলো, আমি বাড়ি চলে যাই। কিন্তু সেই কথার আড়ালেই বুকের ভেতর যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। ওদের আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে সোজা চলে এলাম। বাড়িতে ফিরে রুমের দরজা বন্ধ করলাম। আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়লাম। অঝোর ধারায় কাঁদতে লাগলাম। যেন বুকের সব কষ্ট বের হয়ে আসতে চাইছে, কিন্তু কেন এমন খারাপ লাগছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো ভাইয়াকে ভালোবাসি না, তবু কেন ভাইয়ার বিয়ের কথা শুনে আমার ভেতরটা এভাবে মোচড় দিয়ে উঠছে? কেন এই অজানা যন্ত্রণা আমাকে গ্রাস করছে? এভাবেই দিন কেটে যাচ্ছিল। কাল থেকে আমার পরীক্ষা শুরু, কিন্তু মনের এই অবস্থায় পড়াশোনায় মন বসানো অসম্ভব হয়ে উঠেছে। পরদিন সকালে কাকিয়া ভাইয়াকে বললেন, তোর বোনকে কলেজে দিয়ে আসো। ভাইয়া শটান বলে দিল, না, আমি পারবো না, আজ তিথির সাথে দেখা করতে যাব। ভাইয়ার মুখে এমন কথা শুনে বুকটা আরো ভেঙে গেল। অথচ কাল সারা রাত ভাইয়াই তো আমাকে পড়িয়েছে। ভাইয়া আমাকে রেখে তিথির সাথে দেখা করতে চলে গেল, আর কাকু আমাকে কলেজে পৌঁছে দিলেন। এরপর এভাবেই কেটে গেল পরীক্ষার দিনগুলো। প্রতিদিন রাতের আধারে ভাইয়া আমার সামনে বসে আমার পড়া দেখত। আমি ভাবতাম, হয়তো কিছু বদলাবে, হয়তো সেই পুরনো ভাইয়াকে ফিরে পাব। কিন্তু সকাল হলেই সে কোথায় যেন হারিয়ে যেত। এত কষ্ট আর অশ্রু সত্ত্বেও দিনগুলো পার হয়ে গেল। আমার পরীক্ষা শেষ হলো, কিন্তু সেই ব্যথাটা আরো তীব্র হয়ে উঠল। প্রতি রাত ভাইয়া আমার সামনে বসে থাকত, আমার পড়া দেখত। সেই মুহূর্তগুলো যেন আমার জীবনের একমাত্র শান্তির জায়গা ছিল। কিন্তু সকাল হলেই সে যেন উধাও হয়ে যেত, আমাকে ফেলে রেখে কোথায় যে চলে যেত জানতাম না। তবুও সেই ছোট ছোট যত্নগুলোই আমার ভেতরে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করত। আর আজ ভাইয়ার বিয়ে, সকলে মিলে মার্কেটে এসেছি, আর তিথি আপু এসেছে। ভাইয়া আর তিথি আপু একসঙ্গে হাসি ঠাট্টা করে কেনাকাটা করছে। ওদের এই আনন্দময় মুহূর্তগুলো দেখে যেন আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমার কষ্টটা আরো কয়েকগুণ বেড়ে গেল। এই দৃশ্যগুলো আর সহ্য হচ্ছিল না। কাকিমা আমাকে বললেন, একটা সুন্দর জামা নিয়ে নে। কিন্তু কিভাবে বলি, আমার ভেতর কিছুই ভালো লাগছে না। হাজারটা পোশাকের মধ্যে একটাও চোখে পড়ছিল না। তাই কিছুই কিনলাম না। আজ ভাইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। কাকিমা আমাকে জোর করেই হলুদ শাড়ি পরিয়ে দিলেন। অনুষ্ঠানের হাসি আনন্দের ভিড়ে নিজেকে ক্রমেই একা লাগছিল। ভাইয়াকে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে। তার মুখভর্তি সেই হাসি দেখে আমার হৃদয়টা যেন টুকরো হয়ে যাচ্ছিল। নিজেকে আর সামলাতে পারলাম না। মনে হচ্ছিল, আমি কিছুই পেলাম না, ভালোবাসা পেয়েও যেন হাতছাড়া হয়ে গেল। কষ্ট আর চোখের জল আটকে রাখতে না পেরে চুপচাপ রুমে চলে এলাম। সেখানে বালিশ চেপে ধরে অনেক কাঁদলাম। সারা রাত আর ঘর থেকে বের হইনি।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ থমকে গেলাম। গালে হলুদের দাগ লেগেছিল, কিন্তু আরও অবাক হয়ে গেলাম যখন দেখি কোমরের একপাশে মেহেদি দিয়ে লেখা আছে, আই লাভ ইউ। কারা করলো এটা, কেন করলো, এসব ভাবতে ভাবতে মনের গভীরে যেন এক বিষণ্ণ আনন্দ খেলা করছিল। তবুও নিজেকে শক্ত করে ফ্রেশ হয়ে বাইরে এলাম, কিন্তু চারপাশের বিয়ের রঙিন ব্যস্ততার মধ্যে নিজেকে কেবলই অন্ধকারে নিমজ্জিত মনে হচ্ছিল। সকলেই বিয়ের কাজে ব্যস্ত, আশেপাশে হাসি খুশি আর আনন্দের সুর বাজছে, সবাই খুশিতে মেতে উঠেছে। অথচ আমার মনে তখন সোদা বিষাদ আর 10 বালতি বেদনা ঢুকেছে, যেন আমি একা ব্যথায় ভেঙে পড়ছি। রিয়ান ভাইয়া, যে মানুষটা সবসময় আমাকে আশ্বস্ত করত যে একদিন আমাকেই বিয়ে করবে, আজ সে আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে সেই কষ্টদায়ক সত্যটাকে প্রকাশ করেছে, তিথি আপুকে বিয়ে করবে। আমি আজ তাকে আমার সবটা দিয়ে ভালোবাসতে চাইছি, কিন্তু সে আমার মনটাকে টুকরো টুকরো করে, স্বার্থপরের মতো তিথির সাথে নতুন জীবনের শুরু করতে যাচ্ছে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল এটা কি আসলেই সত্য, এত বড় ধোঁকা। আর এক মুহূর্তের জন্য শান্ত থাকতে পারছিলাম না। কষ্ট আর দুঃখের যে পাহাড়টা বুকের ভেতর চাপা পড়েছিল তা বেরিয়ে আসলো। আমি সমস্ত পৃথিবীকে অগ্রাহ্য করে কাকিমাকে জোরে জোরে ধরে কাঁদছিলাম, যেন আমার আর কিছুই বাকি নেই, শুধু কান্না। সকলেই অস্থির হয়ে আমাকে নিয়ে বলাবলি করছিল, কি হয়েছে। আমার কষ্ট যেন সবার চোখে ঝলকাচ্ছিল। রিয়ান ভাইয়া দ্রুত এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, কি রে, কি হয়েছে তোর, এমন করে কান্না করছিস কেন। আমার গলা যেন শুকিয়ে গিয়েছিল, আমি আর কিছুই বলতে পারলাম। আমার দুঃখ এতটাই ভারী হয়ে উঠেছিল যে আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারলাম না। দৌড়ে নিজের রুমে চলে এলাম, আর সেদিকে ফিরে তাকানোর সাহসও হলো না। রিয়ান ভাইয়া আর কাকিমা অনেকবার ডাকলো, কিন্তু আমি যেন নিজেই হারিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে রিয়ান ভাইয়ার বিয়ে শুরু হয়ে যাবে, আমি তখনও ঘরের ভেতর বসেছিলাম। নিজের কাছেই আজ আমি অপরাধী মনে হচ্ছিলাম, নিজেকে বোঝা মনে হচ্ছিল। একমাত্র উপায় ছিল চিঠি লেখা, যেন নিজের কষ্টের কথা কাউকে বলি, কিন্তু কথাগুলো আমি কখনো উচ্চারণ করতে পারিনি। চিঠি শেষ হতেই বিষের বোতলটা হাতে নিয়ে বসে গেলাম। কষ্টে সিক্ত হৃদয় সবটুকু বিষ খেয়ে ফেললাম, আর তখন যেন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল, আর কষ্টটা বেড়ে যাচ্ছিল, কিন্তু কিছু বলার শক্তি আর ছিল না। বাইরে অনেক ডাকাডাকি হচ্ছিল, কিন্তু আমি সাড়া না দেওয়ায় রিয়ান ভাইয়া দরজা ভেঙে এসে আমাকে ডাকতে শুরু করলো। রিনি, রিনি বলে বারবার আমার নাম ডাকছিল, কিন্তু আমি আর কিছুই করতে পারছিলাম না। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, আর তখনই আমি অনুভব করলাম যেন কিছু একটা পরিবর্তন হয়েছে। চোখ খুলতেই আমি নিজেকে রিয়ান ভাইয়ার বুকে আবিষ্কার করলাম। ঘুমিয়ে থাকা ভাইয়াকে দেখতে পেলাম। তার বুকের উপর মাথা রেখে কিছু সময় ধরে অবস্থা বুঝতে চেষ্টা করলাম। তারপর আমি একটু নড়াচড়া করতেই ভাইয়া দ্রুত আমাকে জড়িয়ে ধরল। চোখ থেকে শুধু অশ্রু পড়ছিল, কথা বলার শক্তি তারও ছিল না। একটু পরেই কাকু ও কাকিমা রুমে এলেন, তাদের চোখেও অশ্রু ছিল, যেন তারা নতুন করে জীবন ফিরে পেয়েছে। রিয়ান ভাইয়া মাথা নিচু করে বসেছিল, আর ডাক্তার এসে আমাকে চেক আপ করে বললেন, আর কোনো চিন্তা নেই, আপনাদের মেয়ে এখন সুস্থ, ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। কাকু কাকিমা আমার পাশে বসেছিলেন, কিন্তু রিয়ান ভাইয়া চুপচাপ বেডের এক পাশে বসেছিল। এই সময় কাকু হঠাৎ আমার হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দে মা। তার চোখে কান্নার জল ছিল, আর আমি কিছু বলার আগেই তিনি বললেন, আসলেই মা, তিথি হলো তোর কাকিমার বান্ধবীর মেয়ে। কাল ওর বিয়ে ছিল, তবে সেটা রিয়ানের সাথে না, শাওনের সাথে। বিয়ের কথা শুনেই আমি তাদের বলি, বিয়েটা যেন আমাদের বাড়িতে হয়। আর তোকে পরীক্ষার জন্য কিছু বলেছিলাম, যাতে তুই নিজের মনের কথা বুঝতে পারিস। তোর কাছে সত্যটা বললাম, কিন্তু কখনো ভাবিনি তুই এমন কিছু করবে। কাকু তখন কান্নায় ভেঙে পড়লেন, আমাকে মাফ করে দে, আমি তোদের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম। আমি কিছু বলার শক্তি পাচ্ছিলাম না, শুধু কাকুর কথা শুনে যেন আমি একটা গর্তে পড়ে গেছি। কাকিমা সেই সময় বললেন, কাল থেকে আজ পর্যন্ত তুই একেবারে এই বেডে শুয়েছিলি, তোর কাছ থেকে আমাদের ছেলেটাকে কেউ সরাতে পারেনি, এই দুদিনে এক ফোঁটা পানি পর্যন্ত খাইনি। বন্ধুরা, এই ভিডিও পরবর্তী অংশ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।